সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় ছিল, এটি একটা নতুন টার্ম ছিল আমাদের জন্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন লাগবে? আমরা নিজেরাই নিজেদের সাথে যথেষ্ট যোগাযোগ করছি। কিন্তু যখন এই প্ল্যাটফর্ম গুলো শুরু হয়ে গেল, তখন থেকে আমরা দেখলাম বেশ প্রয়োজনীয়ভাবে আমাদের জীবনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জড়িয়ে গেল। কিন্তু সবকিছুরই যেমন খুব ভালো কিছু দিক আছে, তেমনি আবার কিছু ক্ষতিকর দিকও আছে। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের আমাদের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানসিক স্বাস্থ্য। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে ডেকে এনেছি শারমিন আক্তার সেতু। তিনি একজন সাইকোথেরাপিস্ট, কাজ করছেন গ্রিন স্পেশালাইজড হসপিটালে। কেমন আছে সেতু? আমি অনেক ভালো আছি। কেমন আছেন আপু আপনি? আমি ভালো আছি। তোমাকে অনেক স্বাগতম আমাদের স্টুডিওতে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। হ্যাঁ, সেই আমরা আজ কথা বলবো এই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলবো আসলে। তো শুরুতে একটু তোমার কাছ থেকে জানতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আসলে ভীষণ দরকারি একটা জিনিস আমাদের জীবনে এখন। বহু বছর ধরেই আসলে আমরা এই যোগাযোগ মাধ্যমের সাথে আছি। আমি মনে করতে পারি আজ থেকে প্রায় 16-17 বছর আগে থেকেই আসলে এই যে ফেসবুকের জন্ম যখন থেকে হলো, তখন থেকেই তো এই প্ল্যাটফর্ম গুলো, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম গুলো অনেক বেশি অ্যাক্টিভেটেড। তো তার আগের আমাদের জীবনটাও যেমন মনে আছে, সেই সময় থেকে জীবনটা যখন এখন মনে করি, হ্যাঁ, ফেসবুকটা যেমন অনেক ভালো কিছু আছে, আবার এমন অনেক কিছু আছে যেগুলো খুব একটা ডার্ক সাইড, যেগুলো নিয়ে আমরা নিজেরাই খুব ডিস্যাটিসফাইড থাকি। হ্যাঁ, তো একটু যদি তোমার কাছ থেকে জানতে চাই যে সামাজিক যোগাযোগের যে সমস্ত মাধ্যমগুলো আছে, এগুলো আমাদের জীবনে কি ধরনের প্রভাব রাখছে? প্রথমে একটু বলতে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন থেকে শুরু হলো, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এটার প্রতি মানুষের একটা পজিটিভ রেসপন্স এসেছে এবং অবশ্যই প্রতিটা মানে মাধ্যম যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর কিন্তু একটা ভালো দিক এবং খারাপ দিক আছে। তো আমি যদি ভালো দিকগুলো আগে একটু তুলে ধরি, যেমন হচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি যদি রিসেন্ট একটা উদাহরণ দিই, যে আমাদের এই যে একটা অভ্যুত্থান ঘটে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বড় একটা ভূমিকা ছিল। কারণ হচ্ছে যে সেই সময়টায় হচ্ছে অনেক ছাত্ররা বাইরে বের হতে পারছিল না এবং পুরো দেশ জুড়ে যেহেতু তরুণ সমাজরা এটার সাথে মানে যুক্ত ছিল এবং তাদের যোগাযোগের মাধ্যম কিন্তু ছিল এই সামাজিক মাধ্যম এবং অনেক পোস্টের মাধ্যমেও কিন্তু আমরা সব জায়গার আপডেটটা জানতে পেরেছি। অনেক প্রত্যন্ত অঞ্চলে সেখানে হয়তো আমরা যেতেও পারিনি, কিন্তু সেই জায়গার খবর কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পেয়েছি। তো এটা হলো একটা দিক যেখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছি। এবং আরেকটা দিক হলো যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে এসেছে এবং হচ্ছে যে দেখা যাচ্ছে আগে যেখানে আমাদের একটা ফোন কলের উপর নির্ভর করে থাকতে হতো যে কখন একটা হ্যালো শুনবো, অনেক দূর থেকে বিদেশে প্রবাসে কেউ হয়তো আছে বা হচ্ছে একদম প্রত্যন্ত জায়গায় আছে, তার হ্যালো শুনবো, হয়তো সেখানে নেটওয়ার্কও পাচ্ছি না। কিন্তু এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মাধ্যমের কল্যাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সহজেই তাদের আপডেট গুলো আমরা পাচ্ছি এবং প্রতিদিনকার আপডেট দেখছি। এটা একটা আমাদের দিকে স্বস্তির জন্ম দেয়, যে একটা স্বস্তি পাচ্ছি, দেখছি যে সে কি করছে। এটা একটা। আরেকটা হলো যে যেহেতু বলছি পৃথিবীটা ছোট হয়ে আসছে, এখন আগে যেটা হলো যে ফোন, আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে একটা ফোন কল করতে অনেক টাকা লাগতো। ফোন করার আগেই আমরা ভাবতাম যে এতগুলো টাকা যাবে, অনেক সময় মিস কল দিয়ে কেটে দিতাম যে আচ্ছা ওই পক্ষ থেকে ফোন দিক। তো সেই জায়গাটাই এখন কিন্তু মোটামুটি সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য আমাদের এই যে অতিরিক্ত যে ব্যয়টা সেটা অনেকটা কমে এসেছে। সেই জায়গাটায় আমরা খুব সহজেই কম খরচে রিচ করতে পারছি অন্যদেরকে, খুব সহজলভ্য হয়ে গিয়েছে এবং মনের ভাবও প্রকাশ করছে। একটা খুব ভালো জায়গা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে
আমরা খুব দেখতে পাই এখন, ভিতরে ঢুকলে কারো মন খারাপ হচ্ছে, সে একটা কবিতা লিখে ফেললো, স্ট্যাটাস দিয়ে দিল। কারো খুব ভালো লাগছে, তখন সে একটা গান গেয়ে ফেললো। বা হচ্ছে যে কারো কোনো প্রত্যন্ত অঞ্চলে আছে, সেখান থেকে আসলে তার কোনো প্ল্যাটফর্ম নাই তার প্রতিভা দেখানোর জন্য, সে গাইছে বা নাচছে বা অনেক কিছু করছে, যে প্রতিভাটা হয়তো আমরা জানতামও না কখনো। তো সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সে ওই জায়গাটা তুলে আনছে এবং আমরা দেখতে পাচ্ছি। এবং খুবই আশ্চর্যজনক ভাবে আমাদের এই যে প্রতিভাগুলো পুরো দেশে ছড়িয়ে আছে, এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে হয়তো আমরা বুঝতেই পারতাম না। তো এটা এই জিনিসগুলো হলো যে ভালো জায়গা, পজিটিভ দিক। একটা যেমন এক্সপিরিয়েন্স আমার মনে পড়ছে যে মানে এই যে তুমি বললে যে গোটা বিশ্বটাই আসলে এখন অনেক ছোট হয়ে এসেছে। যেমন কিছুদিন আগে নর্দার্ন লাইট দেখা যাচ্ছিল, সেটা তো ওয়েস্টে, আমেরিকাতে দেখা গেছে, ইউরোপে দেখা যায়, এবং ইউরোপের খুব অল্প কিছু দেশে এটা বেশিরভাগ সময় দেখা যায়। এটা আবার কানাডা, আমেরিকা থেকেও দেখা গেছে। তো আমারই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ওটা দেখেছে, ওরা ছবি তুলছে, আমারও কিন্তু ওদের সাথে সাথে দেখা হয়ে গেল। তো চমৎকার একটা ব্যাপার, সত্যি পজিটিভ। এবং মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা বলেছি আমরা, যে এই পজিটিভ যে সমস্ত দিকগুলো আছে, সেগুলোর সাথে মানসিক স্বাস্থ্যেরও নিশ্চয়ই বেশ একটা সুরক্ষাই হয়। অবশ্যই, এটা মানে সুরক্ষাটা একদিকে এখানে অবশ্যই হচ্ছে। যেমন আগে যেটা হতো যে আমরা যখন বলছি যে আমার খুব খারাপ লাগছে, খুব লনলি লাগছে, যখন যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, তখন কিন্তু আমি হয়তো কোনো কিছু করার মোটিভেশন পাচ্ছি না, হয়তো কোনোভাবেই নিজেকে মোটিভেটেড করছি না যে একটু ভালো লাগুক আমার। সেই ক্ষেত্রে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পাই যে কেউ একজন স্ট্যাটাস দিচ্ছে, আমার খুব মন খারাপ লাগছে, আমার এখন এটা করলে খুব ভালো লাগতো হয়তো, তখন কিন্তু অন্যরা এসে খুব রেসপন্স করছে যে আচ্ছা তুমি একা নও, আমি তোমার সাথে আছি, তোমার কি হয়েছে আমাকে একটু বলো। এই যে আমরা শুনতে চাচ্ছি, একাত্মতা প্রকাশ করছি, এটাও কিন্তু অনেক বড় একটা সুরক্ষার জায়গা। যে এখন মানুষ আর একা সেভাবে বোধ করছে না, সে জানছে যে সে যদি এই স্ট্যাটাসটা আসলে কি কারণে দিচ্ছে, কারণ সে চাচ্ছে তাকে কেউ রিচ করুক, সে চাচ্ছে তার মনের কথাটা কেউ জানতে চায়, সেই জন্যই কিন্তু সেই স্ট্যাটাসটা দিয়েছে। সো এই যে স্ট্যাটাসে আমরা যে স্বতঃস্ফূর্ত ভাবে যে একটা রেসপন্স করছি, এটাও তাকে অ্যালাইভ ফিল করায় যে না, আমি জীবিত আছি, আমাকে রেসপন্স করার মতো কেউ না কেউ আছে, আমি একা নই। এই যে ফিলিংসটা, এটাও কিন্তু যোগাযোগ মাধ্যম থেকেও আসছে। আরেকটা যখন আপু আপনি বলছিলেন যে নর্দার্ন লাইটের কথা, সেই জায়গাটায় আমার মনে হচ্ছিল যে এই যে ডাইভার্স একটা কালচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতিটা দেশের কিন্তু, ইভেন তো বাংলাদেশেও দেখবেন যে যে কয়টা জেলা আছে সবকিছুতে কিন্তু বৈচিত্র্যময় একটা কালচার। একটা জেলার কালচারের সাথে আরেকটা জেলার কালচার মেলে না, একটা জেলার খাবারের সাথে আরেকটা জেলার খাবার মিলছে না, চাল চলন মিলছে না, কথা মিলছে না। সো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটার কারণে আমরা মনে হয় এই ডাইভার্সিটিটাকে আরো অনেক বেশি একসেপ্ট করতে শিখছি। ভীষণ। হ্যাঁ, যে আগে কিন্তু জানতাম না বলে আমার কাছে মনে হতো যে একটু চুল খাড়া খাড়া দেখলে মনে হতো আরে বাবা এটা কি জিনিস, এরকম কেন, বা হচ্ছে যে কোথাও একটা ধরে একটা শাক পাতা তুলে খাচ্ছে, আমাদের মনে হতো কি খাচ্ছে এটা, কারণ আমরা তো ইউজড না। আমরা একসেপ্ট করতে হলে বিষয়টাকে আমাদের আগে দেখতে হবে, আমাদের আগে ইউজড হতে হবে। তো সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্যান্য দেশের খাদ্যাভ্যাস, অন্যান্য দেশের কালচার, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের আচার আচরণ, কথাবার্তা, সমস্ত কিছু চিন্তা ভাবনা, এগুলো কিন্তু দেখছি। ইভেন তো এটা দেশের মধ্যেও কিন্তু হচ্ছে, অনেক বেশি হচ্ছে। মানে আমি ঢাকায় বসে হয়তো বগুড়ার আলু ঘাটি সম্পর্কে জানতামই না, কিন্তু আমি হয়তো জানলাম, দেখলাম এটা কিরকম একটা খাবার। হয়তো উত্তরবঙ্গের খাবারের প্র্যাকটিস, বা সেখানে শীতের সময় কি হয় আমি হয়তো সচক্ষে আগে কখনো দেখিনি, শুনেছি, কিন্তু সেই ছবিগুলো আমি যখন এখন দেখতে পাচ্ছি, আমি রিলেট করতে পারছি সেই জায়গাটার সাথে একদম। এবং হচ্ছে যে কিছু ফুড ব্লগ আছে, কিছু ট্রাভেল ব্লগ আছে, সেখান থেকে কিন্তু আমরা যেতে হচ্ছে না, হয়তো সবার পক্ষে সেই টাকাটাও ম্যানেজ করা সম্ভব না, বা টাকা থাকলেও হয়তো শারীরিক ভাবে যাওয়া পসিবল হচ্ছে না কোনো কারণে, কিন্তু ওই জায়গাটা আমার দেখতে মন চাচ্ছে, তখন আমি কি করব? তখন কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেখানে কিন্তু আমরা বিভিন্ন ব্লগ দেখতে পাচ্ছি, বিভিন্ন খাদ্যাভ্যাস দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে কিন্তু আমরা শিখছিও অনেক কিছু, অনেক শেখার জায়গা আছে। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ভীষণ পজিটিভ দিক সোশ্যাল মিডিয়ার।
তো অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার বেশ কিছু নেতিবাচক প্রভাবও আছে। একটা বিরতিরও আসলে সময় হয়ে এসেছে। আমরা বিরতির পরে সেই নেতিবাচক প্রভাবগুলো সম্পর্কে একটু শুনবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানসিক স্বাস্থ্য নিয়ে শারমিন আক্তার সেতুর সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য ইতিবাচক দিকের কথা তুমি বললে, আমিও অনেক রিলেট করতে পারলাম। তো এবার যদি একটু আসি যে কি কি নেতিবাচক দিক আছে আসলে। আচ্ছা, যেটা প্রথমেই বলছিলাম আপু, যে প্রতিটা মাধ্যমেরই একটু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তো ইতিবাচক দিক তো আসলে অনেক কিছু আছে এবং পাশাপাশি কিন্তু নেতিবাচক দিকও আছে। তো নেতিবাচক দিকের মধ্যে যদি প্রথমেই বলি, যে এই যে প্রথমেই বলছিলাম যে আমি স্ট্যাটাস দিচ্ছি, আমার একা লাগছে। হ্যাঁ, এর ফলে যেটা হলো যে যখন আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি প্রচন্ড রেসপন্স পাচ্ছি, কেউ তা মানে আমি স্ট্যাটাস দিলাম হয়তো 1 ঘন্টা আগে, সময় নিয়ে কেউ হয়তো 1 ঘন্টা পরে রেসপন্স করলো, আমি একটা রেসপন্স পেলাম। কিন্তু দেখা যাচ্ছে যে ইন রিয়েল লাইফ হয়তো আমি কোনো ফ্রেন্ডকে ফোন দিয়েছি, তাকে বলছি যে আমার খুব খারাপ লাগছে দোস্ত, এখন একটু কথা বলি, হয়তো সেই মানুষটা ব্যস্ত হতেই পারে, তার কাছ থেকে আমি পেলাম না। এই যে যখন আমি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলাম, দেখলাম যে ওখানে অনেকগুলো রেসপন্স, তখন কিন্তু আমার কাছে এটা মনে হতে পারে যে তাহলে তো রিয়েল লাইফে আসলে বন্ধু বলে কিছু নেই, তাহলে সোশ্যাল মানে এই ব্যাপারটা পুরো বায়বীয়ই হতে পারে, তখন ফিল হতে পারে যে যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই বায়বীয়, এটার সাথে বাস্তবিক জগতের আসলে মিল নেই, এমনটা হতে পারে। এবং আরেকটা হতে পারে যে আমরা নিজেদেরকে সোশ্যালি উইথড্রন করে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে চলতে গেলে আমাদেরকে বিভিন্ন কথার মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে যে ভালো কথাও হতে পারে, সে কথা মন্দ কথাও হতে পারে, সমালোচনাও হতে পারে। তো স্বাভাবিকভাবেই মন্দ কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না, সেই জন্য অনেক সময় দেখা যায় যে ক্রিটিসিজমটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা সোশ্যাল সিচুয়েশন গুলোকে এড়িয়ে চলি। তখন আমরা অনেক বেশি সামাজিক মাধ্যম ভিত্তিক হয়ে যাই, কারণ সামাজিক মাধ্যমের কন্ট্রোলটা আসলে আমার হাতে আছে। আমি চাইলে কোনো মানুষকে যদি না পছন্দ করি, তাকে সেখান থেকে এক্সক্লুড করে দিতে পারছি, তার লিমিটেড করে দিতে পারছি তার আনাগোনা আমার ইয়াতে। সো সেই জায়গাটাই কিন্তু যখন আমি বাস্তব লাইফে যাচ্ছি, তখন কিন্তু আমি আশেপাশের মানুষকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, সেটাকে আমাকে আরো সোশ্যাল মিডিয়া নির্ভর করে দিচ্ছে। হ্যাঁ, তখন আমার মনে হচ্ছে যে সোশ্যাল লাইফের চাইতে আমার সোশ্যাল মিডিয়া লাইফটা ভালো, কারণ আমি এখানে সমস্ত কন্ট্রোল করতে পারছি, এখানে আমার এসে কোনো ক্রিটিসিজম শুনতে হচ্ছে না, আই ক্যান কন্ট্রোল অল দ্য থিংস। একটা দিক এরকম, কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতেও তো অনেক ক্রিটিসিজম আসে, প্রচুর ট্রল, অনেক ট্রল হয় এবং অনেকেই সেটার শিকার হয়। এই জায়গাগুলো সম্পর্কে কি বলবে? যেটা বলছিলাম যে আমি যেমন কন্ট্রোল করতে পারছি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সেখানে যে আমরা সেখানে যে ইন্টারাকশন গুলো করছি, সেখানে এসেও কিন্তু অন্যরা এসে ট্রল করছে, আমাকে হচ্ছে ভাইরাল করে দিচ্ছে। তো এইসব জায়গাটায় যেটা হয়, আমি কিন্তু একটা সোশ্যাল শেমিং এর মুখোমুখি পড়ে যাচ্ছি। হ্যাঁ, আগে যেটা হচ্ছে যে আমি যদি একটা কন্ট্রোল সোশ্যাল সোসাইটিতে থাকি, সেখানে গুটি কয়েক মানুষের মধ্যে আমি শেমিং এর শিকার হচ্ছি, সেটা বডি শেমিং হতে পারে, সেটা আমার অন্য কোনো ক্রিটিসিজম হতে পারে। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি, কিছুক্ষণ আগেই যেটা বললাম যে এটা আসলে বিশ্বটা হাতের মুঠোয় চলে এসছে, যখন আমি ট্রল হচ্ছি তখন কিন্তু আমি একটা কন্ট্রোল জায়গার মধ্যে ট্রল হচ্ছি না, তখন আমি ট্রল হচ্ছি পুরো বিশ্ব জুড়ে, মনে হচ্ছে পুরো বিশ্ব আমাকে দেখছে। এটা আমাদেরকে ভীষণ ভাবে ইফেক্টেড করে নেগেটিভলি। তখন আমরা একদম নিজেদেরকে গুটিয়ে নিই। এমন অনেক 2-1টা কেসও ঘটেছে যে এই ট্রলিং এর শিকার হয়ে সুইসাইডের ঘটনাও ঘটেছে। হ্যাঁ, সুতরাং যেটা হচ্ছে যে সোশ্যাল সিচুয়েশন থেকে যেটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না, সোশ্যাল মিডিয়ায় এসে করছি, ভাবছিলাম, সেখানেও আমি ট্রলের শিকার হচ্ছি এবং সেটা খুব বৃহৎ আকারে হয়ে যাচ্ছে। সেটার প্রভাবটাও বিশেষত আমরা এটা দেখতে পাই যে যারা টিনেজার্স আছে,
কিশোর কিশোরীদের মধ্যে অনেক বেশি হয়, কারণ এই বয়সটাই তো আসলে তারা এক্সপ্লোর করতে থাকে, নিজেদেরকে বিভিন্ন সাজে দেখতে পছন্দ করে, বিভিন্ন কথা দিয়ে এক্সপ্লোর করতে থাকে। যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় দেয়, সেই এক্সপ্লোরেশনের জায়গাটা থেকে কিন্তু অন্যরা আবার ঝাঁপিয়ে পড়ে যে কেমন অদ্ভুত লাগছে, কেমন অদ্ভুত কথা বলছো তুমি। সো সেই মানুষটাও আস্তে আস্তে লো সেলফ স্টিমে ভুগতে থাকে, একদম কনফিডেন্স জিরো হয়ে যেতে পারে। এর ফলে যেটা হতে পারে, তার কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে, তার সোশ্যাল ফোবিয়া হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সোশ্যাল এংজাইটি হতে পারে। কোনো একটা বিগ গ্যাদারিং এ গেলে সে নিজেকে গুটিয়ে নিতে পারে, ভয় পেতে পারে সেই জায়গাটায়। আরেকটা ব্যাপার হলো যে সে তার পার্সোনালিটি নিয়ে অনেক বেশি মানে ইনসিকিউরিটিতে ভুগতে পারে, যে অনেক বেশি ইনসিকিউর হয়ে যায় যে আমাকে কে কিভাবে জাজ করছে, কেউ হয়তো আমাকে পছন্দ করবে না, কেউ আমাকে দেখে হয়তো সেভাবে একসেপ্ট করবে না। তখন আস্তে আস্তে সে নিজেকে গুটিয়ে নেয়, আইসোলেটেড করে নেয়। তো এটাও তাকে অনেক বেশি ডিপ্রেশন, অনেক সময় দেখা যায় যে সে অনেক বেশি অ্যাংজাইটির মধ্যে চলে যায়। প্রতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে থাকা, তারপর চেক ইন দেওয়া, মানে দিনের প্রত্যেকটি অংশকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসা, এরকমও কিন্তু কিছু চর্চা কারো কারো ক্ষেত্রে দেখা যায়। এই বিষয়টি কতটুকু সুস্থ বলে তোমার কাছে মনে হয়? আচ্ছা, আমি যদি একটা রিসার্চের কথা বলি, যে সম্প্রতি আমি কিছু আর্টিকেল পড়ছিলাম, সেখানে যেটা দেখা দিয়েছে, যখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন পাচ্ছি বা কোনো মেসেজ পাচ্ছি, তো এই মেসেজগুলো আমাদেরকে একটা ডোপামিন সিক্রেশন দেয়। ডোপামিনটা হচ্ছে যে আমরা ফিল গুড হরমোন বলি সেটা, হ্যাঁ। যখন সিক্রেশন হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই তাৎক্ষণিক একটা আনন্দ দিচ্ছে, প্লেজার দিচ্ছে, কিন্তু এই প্লেজারটা তো আসলে মানে দীর্ঘস্থায়ী হয় না। তারপরেই হচ্ছে যে আমার আবার খারাপ লাগা শুরু করতে থাকে। আমি তখন পরের নোটিফিকেশনের জন্য মানে ওয়েট করছি যে আচ্ছা পরে কখন আসে, আচ্ছা কে কি লিখলো, আচ্ছা কে কি করলো দেখি। এতে করে যেটা হলো যে সারাক্ষণ আমাদের ব্রেনটা রেস্ট পাচ্ছে না, কিন্তু একটা আনরেস্ট সিচুয়েশনে যাচ্ছে। এখনকার মানুষদের মধ্যে, বাংলাদেশের বলবো না, মানে ওভারঅল মানুষদের মধ্যে আমরা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, অনেক বেশি আনরেস্ট। এটার কারণ হচ্ছে যে আমরা এখন খুব বেশি প্লেজার নির্ভর হয়ে যাচ্ছি। আমরা ব্রেইনটাকে একদমই শান্ত রাখছি না, সবসময় খুঁজছি যে কি আমাকে প্লেজার দেয়, কি আমাকে প্লেজার দেয়। আমরা বোধহয় প্লেজারের পিছনে অনেক বেশি দৌড়াচ্ছি, হ্যাঁ। আর এই সোশ্যাল মিডিয়া গুলো আমাকে সেই প্লেজারটা দিচ্ছে, একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিচ্ছে, যেখান থেকে আমি ইনস্ট্যান্টলি, যেমন আমি একটা ছবি আপলোড দিলাম, লাভ আসলো, রিয়াক্ট আসলো, হ্যাঁ, কেউ আবার হাহা দিচ্ছে, কেউ আবার কমেন্ট করছে বিউটিফুল। তো এটা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট একটা ভালো লাগা দিচ্ছে, এবং এই ভালো লাগাটার পিছনে আমি ব্যয় করছি অনেক বেশি সময়। এতে করে যেটা হয় যে আমার পারফরমেন্স এংজাইটি হতে পারে, এবং হচ্ছে যে আমার যে বাস্তব যে লাইফটা, সেখান থেকে আমি আইসোলেটেড হয়ে যেতে পারি। এখানে আমি যদি স্পেসিফিক কিছু কথা বলি আপু, যে কোন কোন জায়গাগুলো আমাদের এফেক্টেড হচ্ছে। প্রথমত দেখা যায় যে কনসেন্ট্রেশন অনেক ব্রেক হচ্ছে। আমি আর্টিকেল পড়ছিলাম আজকে যে এখানে আসার আগে, তার আগে একটু স্পেসিফাই করে নিই, এটা কি আমরা জেনারেলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে থাকলেই এটা হবে, নাকি মানে কখন গিয়ে ওই ধরনের ইম্প্যাক্ট গুলো পড়তে থাকে আসলে? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। জেনারেল ইউজে কি হয়, নাকি আসলে কি ধরনের ইউজে হয়? আসলে হচ্ছে যে আমরা সবসময়ই বলি অতিরিক্ত ব্যবহার কোনো কিছুই ভালো না। আচ্ছা, যখন অতিরিক্ত ব্যবহার তাহলে কাকে বলছি? আমি যদি কয়েকটা সেক্টর বলি, যে যখন আমি দেখবো যে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি ঘুম থেকে উঠতে পারছি না সময় মতো। আগে যেখানে হয়তো 5টায় ঘুম থেকে উঠতাম, এখন হয়তো আমি সারা রাত ধরে সোশ্যাল মিডিয়ায় আছি, ঘুম থেকে উঠতে 10টা বাজছে। তার মানে সকালের কাজটা আমার পিছিয়ে গেল এবং আমার ঘুমের সাইকেল নষ্ট হলো, ঠিক আছে। তারপরে ঘুম থেকে উঠলাম, উঠেও আমি মোবাইল টিপছি, হ্যাঁ, আমার টাইম সম্পর্কে কোনো জ্ঞান থাকলো না, বা টাইম হচ্ছে আমি মনে হচ্ছে যে একটু পরে যাই। এতে করে যেটা হচ্ছে যে আমার যে দৈনন্দিন কাজের যে রুটিনটা, সেটাতে একটা বিশাল পরিবর্তন আসছে, হ্যাঁ, সেই জায়গাটায় আমি আগাতে পারছি না। আচ্ছা, তারপরে যেটা হলো যে আমার পারফরমেন্স ওই জায়গাটায় কমে আসছে, প্রোডাক্টিভিটি কমে আসছে। পারফরমেন্সের জায়গা থেকে আমি যদি বলি প্রোডাক্টিভিটি কমছে এই কারণে যে আমি কনসেন্ট্রেশন, আমরা যখন কোনো একটা
সোশ্যাল মিডিয়াতে বেশি ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, সেটা মানে ফেসবুক হতে পারে, এনি। সো সেটাতে আমি যেটা একটা রিসার্চে দেখা গিয়েছে যে আমাদের ড্রাগ ইউজের জন্য যে গ্রে ম্যাটারটা থাকে সেরিব্রাল কর্টেক্স, সেখানে যে পরিমাণ পরিবর্তন দেখা যায়, ঠিক একই রকম ভাবে এই সোশ্যাল মিডিয়া এডিকশন বা হচ্ছে যে আমাদের যে স্ক্রল করার যে জায়গাটা, সেটার জন্য সেরিব্রাল কর্টেক্সেও কিন্তু একটা পরিবর্তন আসে, ঠিক ড্রাগ ইউজের। তার মানে বলতে চাইছো যে এই অতি ব্যবহারটাকে আমরা সোশ্যাল মিডিয়া এডিকশন বলতে পারি? অবশ্যই। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং তারপর এসে এই এডিকশন নিয়ে খানিকক্ষণ কথা বলবো। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে শারমিন আক্তার সেতুর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর। সেতু, মোবাইল অ্যাডিকশন বলে যে টার্মটা তুমি আনলে, সেটা নিয়ে আসলে আমরা ছিলাম এবং তুমি বলেছো যে সাধারণত ড্রাগ অ্যাডিকশনে যে ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা যায়, সেই একই ধরনের শারীরিক এবং মানসিক প্রভাব এবং পরিবর্তন যখন এই ধরনের মোবাইল অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের হয়, তখনও একই রকমই দেখা যায়। একটু যদি বিস্তারিত বলো যে কি কি ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বা কি দেখলে আমরা বুঝবো যে অ্যাডিকশন হয়েছে। তুমি অলরেডি কিছু জিনিস বলেছো যে দৈনন্দিন কাজগুলো যখন খুব হ্যাম্পার হতে থাকে, প্রোডাক্টিভিটি যখন কমে যায়, তখন বুঝতে হবে যে আসলে অ্যাডিকশন হয়েছে। আর কোনো শারীরবৃত্তীয় মানসিক জায়গা কি বলবে? আচ্ছা, আর একটু যদি আমি অ্যাড করি আপু, প্রথমত যেটা হলো যে যেটা বলছিলাম যে ব্রেইনের আমাদের যে সেরিব্রাল কর্টেক্স বা গ্রে ম্যাটারের কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের পারসেপশন, আমাদের ইমোশন, আমাদের থট প্রসেস, আমাদের হচ্ছে যে কোনো একটা মেসেজ ক্যারি করা, সবকিছুর জন্য এটা কিন্তু কাজ করে। তো এই গ্রে ম্যাটারে যখন একটা পরিবর্তন আসে, সেটা কিন্তু আমাদের ইমোশনাল যে কন্ট্রোল গুলো, আমাদের মেসেজ আদান প্রদানের যে জায়গাগুলো, সেগুলোকে কিন্তু স্লো ডাউন করে দিচ্ছে। এবং এটা কিন্তু আমাদের সেন্সরি পার্টটাতে ভীষণ ভাবে জড়িত। তো এটা তো গেল একটা ব্যাপার। এবং আমরা যে আমি যে ক্লায়েন্ট গুলো দেখছি, অনেক সময় এটা আসে যে মোবাইল অ্যাডিকশন যে ক্লায়েন্ট গুলো আসছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আসলে সময়ের কোনো জ্ঞান নেই। ঘন্টার পর ঘন্টা দেখছে, কোনো টাইম লিমিটেশন নেই। কনসেন্ট্রেশন প্রবলেম, তাদের হচ্ছে যে কোথাও কোনো মনোযোগ দিতে পারছে না, সারাক্ষণ একটা রেস্টলেসনেস ফিল হচ্ছে, হ্যাঁ, শরীরের মধ্যেও এবং মনের মধ্যেও, যে মনে হচ্ছে কি জানি করব, কি জানি করে ফেলবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা হলো যে স্ক্রল করছি সারাক্ষণ, একটা স্ক্রল করতে করতে অনেক সময় দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়াতে কি করি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা খুব হ্যাপি মোমেন্ট গুলোই বেশি শেয়ার করি স্যাড মোমেন্টের চাইতে। এতে করে হয় কি, অনেকে এগুলো দেখে নিজে স্যাড ফিল করে, তার নিজের সেলফ স্টিম লো হয়ে যায়, যে সবার এত সুন্দর সুন্দর, কারণ সোশ্যাল মিডিয়াতে তো আমরা আসলে ফিল্টার্ড সবকিছু দিই, তাই না? তো অনেকের কাছে মনে হয় যে আচ্ছা, এত বিউটিফুল সবাই, এত সুন্দর করে সবার জীবন, এত হ্যাপি সবার জীবনে সবাই, আমি এরকম স্যাড কি কারণে, আমি দেখতে এরকম সুন্দর নই কি কারণে? তার সেলফ স্টিমটা আস্তে আস্তে লো হতে পারে। এর ফলে যেটা হয় যে তার স্কুল কলেজের পড়ালেখার স্টাডি পারফরমেন্স গুলো আস্তে আস্তে কমতে থাকে, হ্যাঁ, কনসেন্ট্রেশন দিতে পারছে না, লো সেলফ স্টিম হয়ে যাচ্ছে, নিজের উপর আস্থা হারাচ্ছে, যার কারণে পরবর্তীতে তার পুরো ওভারঅল স্কুল কলেজ পারফরমেন্স, স্টাডি পারফরমেন্স কমে যাচ্ছে। আরেকটা হলো যে আমরা সোশ্যালি অনেক বেশি, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম আপু, যে সোশ্যাল মিডিয়া একভাবে আমাদেরকে অনেক বেশি কানেক্টেড করে দিচ্ছে, আরেকভাবে খুব বেশি ডিসকানেক্টেড করে দিচ্ছে, রিয়েল লাইফে ডিসকানেকশন করে দিচ্ছে। তো রিয়েল লাইফে যেটা হলো যে আমি যে কেসগুলো দেখছি, সেখানে কিন্তু তাদের বন্ধু বান্ধবের সংখ্যা সিগনিফিকেন্টলি অনেক কমে গিয়েছে। একদম একজন বা দুইজন, আগে যেখানে 10-12 জনের সাথে সে আড্ডা দিত, ঘুরতো ফিরতো, এখন তাদের সাথে তাদের হয়তো ইন্টারাকশনও হচ্ছে না। এটা একটা বিহেভিয়ারাল অ্যাডিকশনের মতো। একটা হচ্ছে যে আমরা ড্রাগ অ্যাবিউজ বলছি, এটা হচ্ছে যে আমরা বলতে পারি মোবাইল অ্যাবিউজ। কারণ মোবাইলটা তো আসলে আমাদের কাজেরই একটা জিনিস, এটা দিয়ে আমরা অনেক কিছু খুব দ্রুততার সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু যখন মোবাইলটা কাজে অকাজে সারাক্ষণ আমি দেখছি মিসইউজ করছি, সেটাকে মোবাইল মিসইউজও বলা যেতে পারে। তো এখন এই মোবাইলটাকে যখন আমি কিভাবে বুঝবো, খুব সিগনিফিকেন্ট একটা জায়গা যদি বলি,
যে যখন আমার মনে হচ্ছে যে মোবাইলটা ছাড়া আমার ভালোই লাগছে না, এটাকে নোমোফোবিয়াও বলে থাকে, যে কোনো একটা ডিভাইস ছাড়া মানে তার ভয় লাগছে যে এই ডিভাইস ছাড়া আমি কিভাবে থাকবো। হ্যাঁ, সো এই যে মোবাইলটা ছাড়া সে কোনোভাবেই থাকতে পারছে না, ভয় লাগছে। আমি যদি বলি যে আমি একটা ক্লায়েন্ট দেখেছি, সে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছে না, কারণ ঘুরতে গেলে তার মোবাইল তার কাছে থাকবে না। হ্যাঁ, মোবাইল সে পাবে না, বা বাবা মা তাকে মোবাইল দিবে না, সেজন্য সে ঘুরতে যাবে না, সে বাসাতেই থাকবে এবং মোবাইল নিয়েই থাকবে। তো এই যে যখনই আমরা দেখবো যে কেউ একজন ডিভাইস ছাড়া, মোবাইল ছাড়া কোনোভাবেই নিজেকে কমফোর্ট ফিল করাচ্ছে না বা কমফোর্টেবল মনে করছে না, তখনই বুঝতে হবে যে ওটার প্রতি তার একটা আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়েছে, যেটা আসলে কোনো স্বাভাবিক পর্যায়ে হয়তো নেই। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে অনেকে দেখা যায় যে অনেক কিশোর কিশোরী আছে যে রাত জেগে স্ক্রল করছে, মোবাইলে চ্যাটিং করছে বা খেলছে, ঘুমাচ্ছে না রাতে। এটার ফলে দেখা যাচ্ছে যে ঘুমটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, যেটা ডোপামিনের কথা বলছিলাম। ডোপামিনটা কিন্তু আসলে শুধুমাত্র যে মোবাইলের মাধ্যমেই আসতে পারে বা হচ্ছে যে ইনস্ট্যান্ট যে প্লেজারটা, সেটা কিন্তু অনেকভাবে আসতে পারে। তো এই যে আমার স্লিপ সাইকেলটা নষ্ট হচ্ছে, ঘুমটা যদি ভালো না হয়, তখন কিন্তু ডোপামিনটা সিক্রেশন কমে যায়, তখন আমরা প্লেজার যে পাবো সেই জায়গাটা আস্তে আস্তে কমতে থাকে। চমৎকার বলেছো। একটু যদি তোমার কাছ থেকে জানতে পারি যে এই যে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকছি আমরা এবং কিছু ক্ষেত্রে সেটা অ্যাডিকশনের কাতারে চলে যাচ্ছে, বয়স ভেদে কোনো এর প্রভাবটা কোনো পার্থক্য আছে? আমরা এমন দেখি যে এখন খুব ছোট শিশুরাও আসলে মোবাইল ফোনটা নিয়ে অনেক সময় কাটায় এবং ওদের কাছ থেকে ফোনটা সরানো যায় না। একটু যদি আমরা বয়স ভেদে এই প্রভাবগুলো অল্প করে যদি আলাপ করতে পারি। আচ্ছা, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। এখনকার আমি বলবো যে যদি বয়স ভেদে বলতে চাই, 0 to 5 ইয়ার্স যদি ধরি, তো এই 5 বছরের মধ্যে আমাদের সন্তানেরা যারা আছে, আমাদের মা বাবা, তারাও ভীষণ রকম ব্যস্ত। হ্যাঁ, এবং হচ্ছে যে তারাও কিছু কিছু ক্ষেত্রে মোবাইলে অ্যাডিক্ট বলা যায়। হ্যাঁ, এবং হচ্ছে যে তারা তাদের ব্যস্ততার কারণে যেটা হয় যে ছোট সন্তানকে সময় দেওয়ার পরিবর্তে মোবাইলটা ধরিয়ে দিয়ে নিজের কাজটা করছে। এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের মধ্যে আগে যেটা হতো যে তাদের কিন্তু স্পিচ ডিলে হতো না, এখনকার শিশুদের মধ্যে স্পিচ ডিলেটা আমি দেখতে পাচ্ছি, কারণ ওরা কিন্তু মোবাইলটা ছেড়ে শুধু শুনছে, ইন্টারাকশন নাই। আগেকার আমরা আমাদের বাবা মাদেরকে বলতে শুনেছি, দাদা দাদিরা বলতো যে গ্রামে নিয়ে 1 মাস ছেড়ে দাও, বাচ্চাদের সাথে খেলবে, কথা বলবে, আস্তে আস্তে কথা এমনিই শিখে যাবে। আসলেও কিন্তু হয়েছে, সেটা আমাদেরকে ধরে ধরে শেখাতে হয়নি। তো এখন যেটা হয় যে ওদেরকে খুব সহজে মোবাইল ফোনটা দেওয়ার ফলে মোবাইল দেখছে, কারোর সাথে কিন্তু কোনো ইন্টারাকশন হচ্ছে না, ও কিন্তু বুঝতেছে না যে কোন কথার উত্তরে কি বলতে হয়, কোন কথার বিপরীতে কি বলতে হয়, কোথায় গিয়ে কি ধরনের কমিউনিকেশন করতে হয়। তাহলে এই ছোট শিশুগুলোর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডিভাইসের কারণে তার স্পিচ ডিলে হচ্ছে, আসছে না। আরেকটা হলো যে এখন থেকে ছোট বাচ্চাদের আমরা কিভাবে দেখি যে ওরা একটু উচ্ছল থাকবে, খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে, কিন্তু যখনই দেখবেন যে যখন আমরা মোবাইল দিচ্ছি শিশুদেরকে, তখন কিন্তু সেই শিশুটা কোনো অ্যাক্টিভিটিতে যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে না, খেলছে না, ও শুধুমাত্র ওটাতেই বসে আছে। এতে করে হচ্ছে কি, আমরা যেটা বলি যে মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে না। কিন্তু আমরা অনেক ছোটকালে যেটা হয় যে আমাদের গ্রেপস, আমাদের যে হাত পায়ের যে নড়াচড়া, এগুলো করতে হলে কিন্তু আমার মোটরটাকে স্ট্রং করতে হয়, এবং এগুলো তৈরি হয় যখন বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কোনো কিছু নিয়ে এক্সপ্লোর করে, হ্যাঁ, হাতাহাতি করছে বা যেভাবেই হোক, যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকছে। তার ফলে কিন্তু আমরা এখন মোটর ডেভেলপমেন্টেরও ক্ষেত্রেও দেখছি যে অনেক বাচ্চারা এখন হাঁটতে পারছে না। হ্যাঁ, আমার বাসায় যদি একজন সহযোগী আছে, তার শিশু হচ্ছে যে প্রায় 2.5-3 বছর হয়ে গিয়েছে, সে এখনো ভালো হাঁটতে পারে না। হ্যাঁ, এরকম আমি অনেক ক্লায়েন্ট দেখতে পাই যে আসছে যে আমার বাচ্চাটা এই বয়সে হাঁটতে পারছে না, কোনো সাহায্য ছাড়া হাঁটতে পারছে না। তো এই যে লিমিটেড করে দিচ্ছে আমাদের শিশুদের ক্ষেত্রে ছোট বয়সে, এটা গেল যে আমি যদি 0 থেকে 5 ইয়ার্স এর মধ্যে বলি। এরপরে যদি আরেকটু আগাই, পরের ধাপটা সম্পর্কে আমরা একটা বিরতি নিয়ে তারপর কথা বলছি। অবশ্যই। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে গেল, আশা করি সঙ্গেই থাকবেন।
আমরা আছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানসিক স্বাস্থ্য নিয়ে। কথা বলছি শারমিন আক্তার সেতুর সাথে। সেতু আমরা যেখানটিতে ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন বয়সের মানুষের উপরে বিভিন্ন রকম প্রভাব রাখে। নেতিবাচক প্রভাবগুলো কি? তুমি একদম শিশুদের উপরে বেশ কিছু প্রভাব আছে সেটি বলেছো। এর পরের জায়গাগুলো সম্পর্কে যদি বলো যে একটু কিশোরদের উপর কি ধরনের প্রভাব হয়, আরেকটু পরিণত বয়স্কদের উপরে এই ধরনের অ্যাডিকশনের কিরকম প্রভাব হয়? কিশোর বয়সে যেটা সাধারণত দেখা যায় যে বিভিন্ন কিশোর অপরাধ বেড়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। কারণ হচ্ছে যে এখন অনেক মানে ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে। কারণ হচ্ছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তারা অনেক ধরনের মানে পদ্ধতি শিখছে, যে গ্যাং হয়ে কিভাবে কাজ করা যায়, বা হচ্ছে যে একসাথে বসে কিভাবে অপরাধগুলো প্ল্যান করা যায়। এটা গেল একটা জায়গা, যে আমরা যদি কিছু ক্রাইম পেট্রোল যদি দেখি, সেখানেও হচ্ছে যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকমের এলিমেন্টস গুলো দেখছে, মুভি থেকে দেখছে, দেখে কিন্তু সেই জায়গাটা থেকে তারা প্ল্যান করছে কিভাবে একটা মার্ডার করা যায়। আরেকটা যেটা হলো যে বাবা মার সাথে তাদের দূরত্ব বাড়ছে, তারা নিজেদেরকে অনেক বেশি আইসোলেটেড করে ফেলছে এবং বাবা মার সাথে দূরত্ব বাড়ছে। আরেকটা, তার স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে। এবার যদি পরিণত বয়স্কদের প্রতি যাই, পরিণত বয়স্কদের প্রতি আমরা প্রায়ই দেখছি যে এখন যে জায়গাটা আছে যে বহুমুখী সম্পর্কে জড়িয়ে যাওয়া, আচ্ছা। মোবাইল অ্যাডিকশনের কারণে। কারণ মোবাইলে থাকতে থাকতে তারা মনে হচ্ছে যে আচ্ছা একটু কথা বলে দেখি, আচ্ছা এর সাথে একটু কথা বলে দেখি, আচ্ছা ও তো খুব অ্যাট্রাকটিভ, ওর সাথে কথা বলে দেখি। তো এভাবে করে সম্পর্কগুলোকে যখন এক্সপ্লোর করতে যাচ্ছে, তখন কিন্তু মূল যে সম্পর্কের মধ্যে তারা আছে সেই সম্পর্কটাই একটা ভাঙন ধরছে। কারণ বেশিরভাগ সময় সে মোবাইলে কাটাচ্ছে এবং অন্য সম্পর্কগুলোকে সে এক্সপ্লোর করছে। অনেক সময় সে নিজের অজান্তেই এই কাজটা করে এবং অনেক সময় দেখা যায় যে তার কৌতূহল থেকে তারা করছে। এবং আরেকটা যেটা হলো যে কিছু যেটা শুরু করেছিলাম শিশু দিয়ে, এই শিশু এবং কিশোররা তাদের মোবাইল অ্যাডিকশনের কারণে কিন্তু তাদের কাছ থেকে সময় পাচ্ছে না, যার কারণে ওরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম বা হচ্ছে তাদের মধ্যে কি বিভিন্ন রকম যোগাযোগের কি বলবো যে যোগাযোগের ক্ষেত্রটাই অসুবিধা তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এই জায়গাগুলো হচ্ছে। একটা জিনিস আমার, যেমন তুমি শৈশবের কথা যখন বলছিলে, যে বাচ্চাগুলো অনেক মোবাইলে থাকে তারা কিন্তু দেখা যায় যে ওই টাইমটা ভীষণ ইনঅ্যাক্টিভ থাকছে ফিজিক্যালি, কিন্তু ওর যে ডোপামিন হ্রাস হচ্ছে ভেতরে ভেতরে, তাতে ওর ব্রেইন হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেই সময় যখন মোবাইলটা নিয়ে যাওয়া হচ্ছে তখন ও অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন তাকে বলা হচ্ছে যে তুমি ভীষণ দুষ্ট বাচ্চা, এবং এইভাবে হাইপার অ্যাক্টিভিটি তার চরিত্রের মাঝে কিন্তু চলে আসছে একদম শুরু করে, যেটার একটা ফাইনাল রিফ্লেকশন তার পরিণত জীবনেও থাকা সম্ভব। নিশ্চয়ই থাকে। এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট, তখন থেকে যে সে হাইপার হয়েছে পরিণত জীবনেও গিয়ে সে একটা হাইপার অ্যাক্টিভ পার্সোনালিটি নিজের ভেতরে ধারণ করছে, নিজেকে থামাতে পারছে না বিভিন্ন সময়। এই একটা জায়গা আছে। তো এবার আমি যদি একটু স্পেসিফিকলি আসি, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় আসলে কম, কারো যদি এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন হয়ে থাকে সেখান থেকে মুক্তির উপায় কি? প্রথমত আমাদের জানতে হবে যে জায়গাটা, সেটা হলো যে কি কারণে সেই ব্যক্তি আসলে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়েছে। অনেক সময় দেখা যায় যে তার কোনো মেন্টাল হেলথ কন্ডিশন থাকতে পারে, যার জন্য সে হচ্ছে যে যেমন সোশ্যাল এংজাইটি অনেকের আছে, সোশ্যাল এংজাইটি থেকে তারা অ্যাভয়েড করার জন্য সে সোশ্যাল মিডিয়ায় এসে থাকছে, যে আমার অত মানুষ দেখতে হচ্ছে না, অন্তত আমি সোশ্যাল মিডিয়ায় এসে আমার কাউকে ফেস করতে হচ্ছে না, আমি শুধু দেখছি, কেউ আমাকে দেখছে না। সো এটা হলো বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ কন্ডিশনের কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা হচ্ছে যে আগে নিজেকে সচেতন হতে হবে যে আমি কি কারণে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হচ্ছি। হ্যাঁ, ট্রিগার গুলো। এখন কোনো এই যে ছোট শিশুটা যে মানে সোশ্যাল মিডিয়া বা মোবাইলে অ্যাডিক্ট হচ্ছে, সে কিন্তু প্রথমে অ্যাডিক্ট হয়নি, তাকে অ্যাডিক্ট করা হয়েছে স্টেপ বাই স্টেপ, বা অ্যাডিক্ট হয়েছে সেই স্টেপ বাই স্টেপ। তো যখন সে অ্যাডিক্ট হচ্ছে, সেই জায়গাটাতেই সচেতনভাবে প্রিভেন্ট করা যে আমি কতটুকু সময় আসলে সোশ্যাল মিডিয়া বা মোবাইল আমার শিশুকে দিব, বা আমি যদি পূর্ণ বয়স্ক হই বা কিশোর হই তাহলে কতটুকু সময় আমি আসলে সোশ্যাল মিডিয়া বা মোবাইলে থাকবো। কারণ এই এখন আমরা হচ্ছে যে ওয়ার্ল্ডে আছি এটা খুবই ফাস্ট, এটা আমার সোশ্যাল মিডিয়া বা মোবাইল ছাড়া হয়তো চলা
সেভাবে সম্ভব নয়, বা সম্ভব হয়তো অনেক কিছু সেখানে হয়তো বাদ দিতে হবে। তো বাদ না দিয়েও আমি সবসময় একটা কথাই বিশ্বাস করি, বাদ না দিয়ে নিয়ন্ত্রণ করাটা, ঠিক আছে, নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি সেটা খুব ভালো হয়। তো সেই ক্ষেত্রে প্রথমেই একটুখানি মানে নিজের ট্রিগার গুলোকে ফাইন্ড আউট করা, কি কারণে সোশ্যাল মিডিয়া বা মোবাইল লাগছে। দ্বিতীয়ত হচ্ছে যে নিজের নিয়ন্ত্রণের জায়গাটা বের করা, যে আমি একটু রুটিন ওয়াইজ, যে আমি এতক্ষণ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাটাবো, মোবাইলে কাটাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো। অনেক আমরা এখন মানে দেখতে পাচ্ছি যে ওবেসিটির পরিমাণ বেড়ে যাচ্ছে, ডিপ্রেশনের হার বেড়ে যাচ্ছে, অনেক বেশি দেখা যাচ্ছে স্ট্রেসড হয়ে আছে মানুষ অনেক বেশি। এটার কারণ কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে আমাদের, আমরা সবসময় বাসায় বসে আছি। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের ডোপামিনটা কিন্তু সিক্রেশন হয়। এবং আরেকটা যেটা হলো যে আমরা তো মোবাইল এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হচ্ছে কি কারণে, ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট একটা ডোপামিন রাশের কারণে। তো এটাকে আমি যদি ন্যাচারালি বৃদ্ধির উপায় করি, হ্যাঁ, এখন ন্যাচারালি আমি এটা পাবো কিভাবে? আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি। ফাস্ট ফুড, তারপরে হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমাদেরকে অনেক বেশি অস্থির করে দেয়, অনেক বেশি ওটার প্রতি অ্যাডিক্টেড করে দেয়, ওগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। রেদার দেন দ্যাট আমরা বিভিন্ন নাটস, সিডস এবং হচ্ছে যে লিফি ফুডস, এই জিনিসগুলো আমরা খেতে পারি। এগুলো হচ্ছে যে আমাদের ডোপামিনটাকে মানে বৃদ্ধি করে। সানলাইটে থাকা, ফোকাসিং অন অর্গানিক ফুড, রাইট। এবং হচ্ছে যে সানলাইটে যাওয়া, সানলাইটটা আমাদের ডোপামিনটাকে অনেক বৃদ্ধি করতে সহায়তা করে। এখন যখন আমি বাসায় থাকছি তখন কিন্তু সানলাইট পাচ্ছি না, এবং সানলাইট কিন্তু ডি ডেফিসিয়েন্সির জন্য অনেক কাজে দেয়। তো যখন আমি সানলাইটে যাচ্ছি তখন সেটা, যখন সানলাইট থেকে আমি একটা মানে পাচ্ছি, এনার্জি পাচ্ছি, সেটা কিন্তু আমাকে কাজে উদ্দীপ্ত করছে। এবং আমি নিজেকে বলি আমি হচ্ছে সোলার প্যানেল, আমার সানলাইটে না গেলে আমি আসলে শক্তি পাই না, আমার মনে হয়, মানসিক ভাবেও না, শারীরিক ভাবেও না। সো সানলাইটে যখন আমি যাই আমি ভীষণ রকম মোটিভেটেড ফিল করি। তো সানলাইটের একটা প্রভাব কিন্তু আছে, সানলাইটে বেড়ানো, এবং তার চেয়েও বড় কথা যে একটা ব্যালেন্স লাইফ লিড করা। আমি যখন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হচ্ছি, আমি কিন্তু ব্যালেন্স লাইফ লিড করছি না, কারণ অন্যান্য আমার এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা মোবাইল অ্যাডিকশন ছাড়া অন্যান্য পোর্শন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সেই জায়গাটাই আমার ব্যালেন্সে আনতে হবে, যে আমি কোন সময়টা কোথায় কতটুকু দিব, কত পার্সেন্ট দিব, এই জায়গাটা। যদি নিজের পক্ষে সম্ভব না হয় এই কন্ট্রোল গুলো ফিক্স করা, সেক্ষেত্রে কি করণীয়? খুব অল্প কথায় যদি আমরা জানতে পারি। এমন হতেই পারে যে যখন কেউ একজন, আমি তো খুব সহজে বলে ফেললাম যে এটা করা যায়, ওটা করা যায়, কিন্তু যখন কোনো একটা মানুষ আসলে অ্যাডিকশনে পড়ে যায়, তার পক্ষে আসলে নিজে থেকে অনেক সময় সম্ভব হয় না বের হয়ে আসা। সেই ক্ষেত্রে কোনো প্রফেশনালের সহায়তা নেওয়া, প্রফেশনাল সাইকোলজিস্টের সহায়তা নেওয়া। এবং আমাদের দেশে বিশেষত যে আমরা একটা খুব ভুল ধারণার মধ্যে থাকি যে মনোবিজ্ঞানীর কাছে গেলে পাগলরা যায়, হ্যাঁ, মানসিক ভাবে হয়তো ভালো নেই। তো সেই জায়গাটা থেকে একটু বের হয়ে আসতে হবে, যে মনোবিজ্ঞানীর কাছে কিন্তু আমরা যে কেউ যেতে পারি, একটুখানি শেয়ারিং এর জন্যও যেতে পারি, হ্যাঁ। সুতরাং ওই জায়গাটাই আমাদের যে স্টিগমাটা আছে, সোশ্যাল স্টিগমা, ওটাকে ভয় না পেয়ে প্রফেশনালের সাহায্য নেওয়া। একটু আমি যদি একটা শেষ স্লোগান বলি, যে আসলে অন্য মানুষ কি বলল ওটা কিন্তু আমাকে কোনোভাবে সাহায্য করবে না। অন্য মানুষ আমাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলল, এটা কিন্তু আমাকে কোনোভাবে লাভবান করবে না। আমি কি কারণে মানসিক স্বাস্থ্য কর্মীর কাছে গেলাম সেটা আমাকে লাভবান করবে না। লাভবান করবে আমি যদি নিজে উদ্যোগী হয়ে সেই মানুষটার কাছে যাই, প্রফেশনালের কাছে যাই সাহায্যের জন্য, নিজে সাহায্য গ্রহণ করি। অনেক ধন্যবাদ সেতু, চমৎকার ভাবে মোবাইল অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে আলোকপাত করার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হয়েছে। অনেক ধন্যবাদ আপু, আজকে এই আয়োজনে এতটা সময় আমাকে দেওয়ার জন্য এবং কিছু শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করছি। খোদা হাফেজ।